মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা, আজকে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতার প্রাণপ্রিয় কন্যা প্রতি আমার অনুরোধ, দ্বিতীয়বারের মতো আমি আজকে আপনার প্রতি আবেদন জানাচ্ছি, যেহেতু আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য মধ্যবিত্ত একটা প্রশাসনিক উচ্চ পর্যায়ে গিয়ে আলোচনা করা অথবা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে একটা বিষয়ে আলোচনা করা আমাদের জাতির এবং সম্প্রদায়ের সুখ দুঃখের কথাগুলো বলা আমার পক্ষে সম্ভব নয়, এত সহজ সাধ্য বিষয় নয়। সেহেতু আমি বারবার এই যে অনলাইনে এসে আমার জাতির এবং আমার কষ্টের সুখ দুঃখের কথাগুলো যে আমি আপনাকে ব্যক্ত করছি, এই ব্যক্ত করার কারণে আমি জানি আপনি ব্যথিত হচ্ছেন, কিন্তু আমি বিভিন্নভাবে নির্যাতিত, তার জন্য আমাকে বারবার আজকে অনলাইনে এসে আমার আবেদনটুকু আপনাকে বলার জন্য আমি দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এবং আমার বৌদ্ধ জাতি আপনার প্রতি অপরিসীম কৃতজ্ঞ এবং আপনাকে অভিনন্দন জানাই। গত ৯/৭/২০২০ ইংরেজি তারিখে ঘটে যাওয়া জ্ঞানস্মরণ মহারণ্যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে গেল, এরপরেই পরপর আপনি স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প স্থাপন করে আমাদের যে নিরাপত্তা বিধান করেছেন, আবারও আমি এবং আমার সমগ্র বৌদ্ধ জাতি আপনার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, অদ্যাবধি যে সমস্ত সাম্প্রদায়িক বাংলাদেশের সংখ্যালঘুদের, বৌদ্ধদের যে সমস্ত সমস্যাগুলো ঘটে গেছে, সাম্প্রদায়িক সমস্যাগুলো, সংখ্যালঘুদের সমস্যাগুলো পৃথিবীর প্রত্যেকটা দেশে ছোট বড়ভাবে বিরাজমান হয়ে আছে। এটা থাকবে, এটা যে কোনো দেশের জন্য নতুন নয়। আমি মনে করি আমাদের দেশেও হয়তো এমন কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেগুলোর জন্য আমরা অত্যন্ত ব্যথিত, কিন্তু সব কয়টি ঘটনা আপনারা অত্যন্ত সুদৃষ্টি এবং বিচক্ষণতা, বুদ্ধিমত্তা আর ন্যায় বিচারের মাধ্যমে আপনারা সেটা সমাধান করেছেন। তার জন্য আমি আবারও আমাদের বাংলাদেশ প্রশাসন এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। গত ৯/৭/২০২০ ইংরেজি তারিখে জ্ঞানস্মরণ মহারণ্য বৌদ্ধবিহারে আদালতের বিনা অনুমতিতে সেখানে আমার বৌদ্ধ মন্দিরের উপর ভাঙচুর করা হয়। ১১ জুলাই ২০২০ ইংরেজি তারিখে জ্ঞানস্মরণ বৌদ্ধবিহার থেকে আমি রাজন হোয়ারাপাড়া গ্রামে চলে আসি। ১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সেখানে অবস্থান করে গত ৪ আগস্ট ঢাকায় আমি ধর্মরাজিকা বৌদ্ধবিহার অর্থাৎ কমলাপুর বৌদ্ধবিহারে আমি চলে আসি। আসার পথে অনেক বাধার শিকার হলেও অদ্যাবধি আমি অত্র মন্দিরে অবস্থান করছি। গত ১১ আগস্ট বৌদ্ধ মন্দিরের নিয়ে মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের আমরা বাসভবনে ওনার অফিস কক্ষে একটি শান্তির আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ এবং বেশ কিছু সংগঠন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্ত্রী মহোদয়, ডক্টর হাসান মাহমুদ মহোদয়, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সেখানে উপস্থিত ছিলেন। সেখানে প্রধান সমন্বয়কারী হিসেবে ব্যারিস্টার বিপ্লব বাবু বিষয়টি উপস্থাপন করেন। পরক্ষণে অন্যান্য বিষয়াবলীগুলি আমি উপস্থাপন করি। 15টি বিষয় সম্বলিত আমি একটি স্মারকলিপি
এবং একটি আবেদনপত্র আমি ওনার কাছে প্রেরণ করি। কিন্তু অদ্যাবধি সেই স্মারকলিপি এবং বিষয়াবলী থেকে যে আমরা রাঙ্গুনিয়া, আমি তথা আমার রাঙ্গুনিয়া সমস্ত বৌদ্ধ সম্প্রদায়ে যে সমস্ত বিষয়ে আমরা জর্জরিত বা আমরা শারীরিক মানসিকভাবে নির্যাতিত, উনি সেটা সুষ্ঠু তদন্ত করে সমাধান করে দিবে বলেছিলেন। কিন্তু অদ্যাবধি একটা বিষয়ই সমাধান হয়নি এবং উক্ত শান্তিপূর্ণ সবাই মুখ্য সমন্বয়কারী ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মহোদয়। উক্ত মিটিংয়ে আমাদের বেশ কিছু নেতৃবৃন্দর উপস্থিতির সামনে সবাই সেখানে বৌদ্ধ নেতৃবৃন্দগণ সাক্ষী ছিলেন। তন্মধ্যে অত্যন্ত জরুরি ভিত্তিতে জ্ঞানশরণ বৌদ্ধ মন্দিরে, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের যথাযথ আইন মান্য করে এবং রীতিনীতি প্রজ্ঞাপন করে আমরা সেখানে 19টি মিটারের দিয়ে একটা বিদ্যুৎ লাইন চালু হয়। অত্র বিদ্যুৎ লাইন থেকে মাত্র 5টি বিদ্যুৎ লাইন রেখে আরও 14টি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এ নিয়ে আমি আমাদের রাউজান এবং রাঙ্গুনিয়া এবং ঢাকায় সেখানে উচ্চপদস্থ বিদ্যুৎ যারা অফিসের ম্যানেজার এবং কর্মকর্তা এবং চেয়ারম্যান মহোদয় আছেন, আমি লিখিত আবেদনপত্র জমা দিয়েছি। কিন্তু সৃষ্ট ঘটে যাওয়ার ঘটনা প্রায় 3 মাস পরেও আমি বিদ্যুৎ লাইন পাইনি। সেটা আমি অত্যন্ত দুঃখের সহিত আপনাকে এই বিষয় সম্পর্কে বলছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যাতে আমার বৌদ্ধ মন্দিরে, সেখানে প্রায় আমরা 50 জনের কাছাকাছি ছোট ছোট শিশু নিয়ে আমরা সেখানে সন্ন্যাসী জীবন যাপন করছি, আপনার প্রতি আবেদন যাতে আমরা জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে বিদ্যুৎ লাইনটি অতি কম সময়ে আপনার সহযোগিতা, আপনার অনুগ্রহে যাতে আমরা লাভ করতে পারি। ওই মিটিংয়ে 11 তারিখ মিটিংয়ের মধ্যে আলোচনা হয়, 11 আগস্টের মধ্যে আলোচনা হয় জরুরি ভিত্তিতে জ্ঞানশরণ বৌদ্ধ মন্দিরে বিদ্যুৎ লাইন দেওয়া, একটা ডিওলেটার স্থাপন করা এবং সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সভা বা সম্মেলন করা জ্ঞানশরণ বৌদ্ধ মন্দিরে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে তা সম্পন্ন করা। এই 4টি বিষয় থেকে একটি বিষয়ও এখনো বাস্তবায়ন করা হয়নি। এই সমস্ত বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য সবার পক্ষ থেকে দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাবু। আমি ওনাকে বলেছি, অনুরোধ করেছি যাতে আমরা সংখ্যালঘু, আমরা নিরীহ বৌদ্ধ ভিক্ষু, এখানে ক্ষমতার অপব্যবহার করার সুযোগ আমাদের নেই। আমরা যা বলছি নির্যাতিত হওয়ার সমস্ত চিত্রগুলো এটা অত্যন্ত সত্য এবং বাস্তব। সুতরাং আপনি সেটা সুষ্ঠু তদন্ত করে এটা সমাধান করে দিবেন। কিন্তু অদ্যাবধি ব্যারিস্টার বিপ্লব বাবু সমস্ত দায়িত্ব নেওয়ার পরও একটা কার্যক্রমই বাস্তবায়ন করেনি, সেটা আমাকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে। আজকে এই বিষয়টি কেন্দ্র করে ব্যারিস্টার বিপ্লব বাবুকে নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু এটাও সত্য, সমস্ত দায়িত্ব তিনি সবার সামনে বুঝে নিয়েছেন এবং বলেছেন যে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেবকে তিনি সমস্ত কিছু বুঝিয়ে বলবেন এবং ওনাকে নিয়ে শান্তির সম্মেলন করে আলোচনা করে রাঙ্গুনিয়ার সৃষ্ট সমস্যাগুলি উনি সমাধান করে দিবেন। কিন্তু এত দায়িত্ব নেওয়ার পরও তিনি অদ্যাবধি এর পরবর্তী সময়কালে ওনার সাথে এবং মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করলে ওনারা বলেন আমরা অপারগ, সেটা আমরা করতে পারবো না, এটা প্রশাসনের কাছে ন্যস্ত রয়েছে। পরবর্তীতে প্রশাসনের কাছে যখন ন্যস্ত রয়েছে, সেটা ওনারা যখন অপারগতা প্রকাশ করলেন, তখন এই 1 সেপ্টেম্বর ডিজিএফআই এর একটি উচ্চপদস্থ কর্মকর্তার দল ওনারা আমাকে বলছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা সৃষ্ট সমস্যা সমাধান করতে এসেছেন এবং ওনারা আমাকে জিজ্ঞেস করেছেন আমি জ্ঞানশরণ বৌদ্ধ মন্দিরে যাব কিনা। আমি এক কথা বলেছি আমি অবশ্যই যাব, আপনারা নিয়ে গেলে আমি এখন চলে যাব। তখন ওনারা সমস্ত কিছু তদন্ত করে আমাকে বললেন যে আমি জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে চলে যেতে পারবো। ওনার ক্লিয়ারেন্স দেওয়ার পরেও যখন আমি চলে যেতে চাইলাম, তাহলে সেখানে রাঙ্গুনিয়ার পুলিশ প্রশাসন আমাকে দফায় দফায় বাধা দিচ্ছেন, যে বলা হচ্ছে যদি আমি এখান থেকে রাঙ্গুনিয়ায় প্রবেশ করি তাহলে আমাকে জেলে বন্দি করা হবে
আমাকে গ্রেপ্তার করা হবে, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এভাবে করে আমাকে অকথ্য ভাষায় অত্যাচার এবং হুমকি দিয়ে যাচ্ছেন রাঙ্গুনিয়া পুলিশ প্রশাসন। কিন্তু আমি চট্টগ্রামের ডিআইজি সাহেবকে মহোদয়কে আমি লিখিতভাবে আবেদন করেছি। ওনারা বলেছেন যে আমাকে কম সময়ের জন্য নিয়ে যাবেন, এবং বর্তমানে যেখানে ঢাকায় যে প্রশাসন রয়েছে ওনারা আমাকে সহযোগিতা করছেন। তার জন্য আমাদের প্রশাসন কর্মকর্তার প্রতি আমি অকৃত্রিম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। 14/7/2020 ইংরেজি তারিখে জেলা প্রশাসক, ডিজিএফআই, এনএসআই, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে বেশ কয়েকটি উচ্চপদস্থ চট্টগ্রামের যে প্রশাসন এই মহলের প্রতি আমি লিখিত আবেদন করেছি। তার লিখিত রিসিভ কপি আমার কাছে রয়েছে। এবং কিন্তু যখনই আমি বৌদ্ধ মন্দিরে যেতে চাই তখনই যে বলে যে আপনার কোনো অনুমতি নেই, আপনি এখান থেকে বের হতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আমি যে একটা গৃহবন্দির মতো দিনাতিপাত করছি। রাঙ্গুনিয়ার সৃষ্ট সংখ্যালঘুদের নির্যাতনের চিত্রগুলো কেউ সমাধানও করছে না। যে আমার সমস্যা, আমার বৌদ্ধ মন্দিরের সমস্যাগুলো কেউ সমাধানও করছে না, উল্টো আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে দেশ থেকে বাধ্য করা হচ্ছে। আমাকে আমার জেল চাই, আমার ফাঁসি চাই, এভাবে উস্কানি দিয়ে এক শ্রেণীর বিপদগামী ব্যক্তিদেরকে রাজপথে লেলিয়ে দিয়ে আমার বিরুদ্ধে এই প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে যাচ্ছেন। সুতরাং আমি নিরুপায় হয়ে আবারও দ্বিতীয়বার অনলাইনে যে আপনার প্রতি আবেদন করছি। আমি আবারও বলছি যে আমি একজন নগণ্য ভিক্ষু, আপনার কাছে গিয়ে আমার কষ্টের, আমার জাতির সমস্যার কথাগুলো বলা এতটা সহজ নয়। সেই জন্য আমি যে অনলাইনের আশ্রয় নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমি কোনো বাংলাদেশের আইনি দ্বারা কোনো আইন যদি লঙ্ঘন করে থাকি, তাহলে আমাকে আইনের আওতায় নিয়ে গিয়ে সেটা আমার আইনের মাধ্যমে, আমাকে কোর্টের মাধ্যমে সেটা আমার বিরুদ্ধে শাস্তি প্রদান করা হোক। বাংলাদেশের এখানে আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, সবাই আইনকে সম্মান করে আমরা আইনকে মাথা পেতে নেব। যে শাস্তি দেয় সেই শাস্তি আমি মাথা পেতে নেব। গত 11ই আগস্ট যখন শান্তির আলোচনা হয়, তখন থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের বাসভবনে আলোচনা হয়েছিল যে উভয় পক্ষের কেউ কারোর প্রতি মিছিল, মিটিং, সমাবেশ, আলোচনা এগুলো আমরা করব না। কিন্তু আমার পক্ষ থেকে সমস্ত মানববন্ধন থেকে শুরু করে মিছিল, মিটিং এগুলো আমরা করিনি। 11 তারিখ থেকে বন্ধ ছিল, 11ই আগস্ট থেকে বন্ধ ছিল। কিন্তু রাঙ্গুনিয়ায় সেখানে এরশাদ মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ মহোদয়ের, মন্ত্রী মহোদয়ের কনিষ্ঠ ভ্রাতা এরশাদ মাহমুদের প্ররোচনায় সেখানে দফায় দফায় নতুন করে সংগঠন গঠন করা হচ্ছে। অর্থ করে দিয়ে রাজপথে বিভিন্ন বিপদগামী ছোট ছোট বাচ্চাদেরকে, শিশু সন্তান, কোমলমতি সন্তানদেরকে রাজপথে নামিয়ে দিয়েছে। এবং সেখানে লাঠি সোঁটা নিয়ে, অনবরত অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল, মিটিং করা হচ্ছে, যেটা আইনের পরিপন্থী। প্রকাশ্যে সেখানে পুলিশ প্রশাসন রয়েছে, রাঙ্গুনিয়ার পুলিশ, এবং সেখানে বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে যে প্রকাশ্যে মাইকের মধ্যে কেটে ফেলবো, মেরে ফেলবো, ফাঁসি দিব, হত্যা করব, এভাবে অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল মিছিল করার পরে আইনি ধারায় বাংলাদেশের আইন লঙ্ঘন করা হলেও এটার কোনো সুব্যবস্থা সেখানে স্থানীয় প্রশাসন নিচ্ছে না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো বলতে হচ্ছে, কারণ সেখানে এরশাদ মাহমুদের নেতৃত্বে যে সমস্ত অরাজকতার, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে যেগুলো হয়ে যাচ্ছে, সেখানে সংখ্যালঘুরা, হিন্দু, বৌদ্ধ যারা সংখ্যালঘুরা আছে তারা অত্যন্ত শঙ্কিত এবং তারা অত্যন্ত বিপদগ্রস্ত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শেষটা সুষ্ঠু তদন্ত করে রাঙ্গুনিয়ার সংখ্যালঘুদেরকে রক্ষা করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ঘটে যাওয়া 9 জুলাই থেকে আমি যখন জ্ঞানশরণ মহারণ্য থেকে চলে আসি, তখন রুমন হিমু নামে একটি আইডি খুললো। যখন আমাকে কোনোভাবে যখন অপরাধী হিসেবে প্রমাণ করতে পারছে না, তখন রুমন হিমু আমার ছবি ব্যবহার করে, রুমন হিমু আইডি ব্যবহার করে সেখানে যে ইসলাম ধর্মকে অবমাননা করেছেন সেই অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে অনবরত মিছিল, মিটিং করা হচ্ছে। আমার জেল চাই, ফাঁসি চাই, দেশ থেকে বাধ্য করা হচ্ছে, আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
কিন্তু রুমন হিমু যেই সেটা তো স্মরণঙ্কর ভান্তে নয়। আর যে ছবি যে ব্যবহার করা হয়েছে সেই ছবির নাম তো যে মানে স্মরণঙ্কর ভান্তে নয়। তাহলে রুমন হিমুর বিরুদ্ধে এরা আন্দোলন না করে সে আন্দোলন করছেন আমার বিরুদ্ধে। অর্থাৎ ওনারা অপরাধ করার পরেও সংখ্যালঘুদের এবং আমাকে নির্যাতন করার পরেও সেই অপবাদকে ঢাকা দেওয়ার জন্য তারা মিথ্যার আশ্রয় নিয়ে অনবরত সংখ্যালঘুদেরকে এবং আমাদেরকে মিথ্যাচার করে নির্যাতন করে যাচ্ছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী রুমন হিমু এই আইডিটা সুষ্ঠু তদন্ত করে এই আইডির কে অপরাধী, কে এই যে ইসলাম ধর্মকে অবমাননা করেছেন সেটা সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমি প্রায় 3 মাস ব্যাপী গৃহবন্দী হয়ে আছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে, এই সোনার বাংলা সোনার দেশ গঠনের পেছনে যে আমাদের যে বাংলার রূপকার, স্বপ্নদ্রষ্টা, যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যারা নির্বিচারে ওনার সপরিবারকে, অত্যন্ত কনিষ্ঠতম শিশু যে রাসেলকে যে নির্বিচারে যে মানে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা সমগ্র বাঙালি জাতি এখনো শোকাতুল। আমরা অভিভাবক শূন্য হয়েছি এবং আমাদের পিতাকে আমরা হারিয়েছি। আজকে যারা এই স্বৈরাচারী হত্যাযজ্ঞ চালিয়ে বাংলার মধ্যে অশান্তি এবং বিশৃঙ্খল সৃষ্টি করেছেন, তারা এখন মাথা চারা দিয়ে এসেছেন। আমি মনে করি এরশাদ মাহমুদ, যিনি রাঙ্গুনিয়ায় যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রজ্ঞাপন করেছেন, তিনি তারই উত্তরসূরি। মাননীয় প্রধানমন্ত্রী এরশাদ মাহমুদ সাহেবের যদি আপনি ব্যক্তিগত বিষয় যদি অনুসন্ধান করেন, তাহলে সেই বিষয়ের বাস্তবতা আপনি খুঁজে পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমাকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে আপনাকে বলতে হচ্ছে, 13/9/2020 ইংরেজি সালে ম্যাক্স হাসপাতালে আমার 22 বছর বয়সী অত্যন্ত যে বয়সে তরুণ একজন আমার শিষ্য মানে আমার পুত্রের মতো তার মৃত্যু হয়েছে। তার নাম রত্নাঙ্কর। সে বিডিআর মধ্যে চাকরিরত ছিল। সেখান থেকে সেই চাকরি থেকে অব্যাহতি দিয়ে সে বৌদ্ধ সন্ন্যাসী হয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমান তার মরদেহ 13 তারিখ থেকে 22 তারিখ, বর্তমান 8 দিন তার মরদেহ এই যে ফ্রিজিং ব্যাগে রাখা হয়েছে। সন্তানের মৃত্যুতে পিতার যে উপস্থিতি, যেটা আবেগ, যেটা দুঃখ, যেটা অনুভূতি, সেটা আপনার চেয়ে এই বাংলার বুকে আর কেউ বুঝবে না। যখন জাতির জনককে হত্যা করা হয় তখন আপনি দেশের বাইরে ছিলেন এবং বাংলার বুকে আপনার সপরিবারকে হত্যা করে আপনার অনুপস্থিতিতে ওনাদের শেষকৃত অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তখন আপনার হৃদয়ের অবস্থা, আপনার মনের অবস্থা যে করুণ হয়েছিল, এখনও সমগ্র বাঙালি জাতিকে সেটা অত্যন্ত ব্যথিত করে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার সন্তান, আমার শিষ্যের অন্তর্ক্রিয়াতে আমি উপস্থিত হতে চাই। আগামী 1 তারিখ শুভ প্রবারণা পূর্ণিমা, আমাদের বৌদ্ধদের জন্য অত্যন্ত পবিত্র দিন। এর আগে আমি আমার বৌদ্ধ মন্দিরে যেতে চাই। সেখানে আমার শিষ্য রত্নাকর ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করতে চাই। তার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ করছি, যাতে আমাকে আমার বৌদ্ধ মন্দিরে যাওয়ার আবেদন আমি আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি। এই যে এরশাদ মাহমুদ সাহেব, যিনি রাঙ্গুনিয়াতে সংখ্যালঘু এবং বৌদ্ধ ভিক্ষুর প্রতি যে অরাজকতা সৃষ্টি করেছেন, তার ব্যক্তিগতভাবে সিটিভি প্লাস একটি অনলাইন টিভি রয়েছে, রাঙ্গুনিয়া টিভি নামক একটি অনলাইন রয়েছে। এক পক্ষ হয়ে তিনি সেখানে সংবাদ প্রচার করছেন, অনবরতভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন যে আমি মানুষের জায়গা দখল করেছি, আমি মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছি, আমি বিভিন্ন পশু পাখিকে হত্যা করেছি। যেখানে বৌদ্ধ ভিক্ষুর একটা পিপিলিকে হত্যা করে না, সেখানে আমার বিরুদ্ধে হত্যার অভিযোগ, চোরের অভিযোগ, এই যে মানুষের বাড়িঘর উচ্ছেদের অভিযোগ দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী C+ টিভি এবং রাঙ্গুনিয়া টিভি যে ব্যক্তিগতভাবে ওনারা পরিচালনা করে যেভাবে আমাদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন, অতি সত্বর বাংলাদেশের মধ্যে বা রাঙ্গুনিয়ার মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানাচ্ছি যে আপনার হস্তক্ষেপ কামনা করছি, এটা আপনার শুভদৃষ্টি কামনা করছি। সেখানে লাঠি সোঁটা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে
অনবরত অনলাইনের মধ্যে এই যে এই সমস্ত অনলাইন টিভির মধ্যে প্রকাশ্যে লাঠিসোঁটা নিয়ে মিছিল করছেন, প্রশাসন নির্ভীক হয়ে দাঁড়িয়ে আছে। এখানে যদি আমি অপরাধী হয়ে থাকি, আমি আবারও বলছি আমাকে আইনের আওতায় নেওয়া হোক। আমাদের এখানে বিচার বিভাগ রয়েছে, যে বিচার বিভাগ যে শাস্তি প্রদান করে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। প্রয়োজন বোধে আমি সারা জীবন হাজতে আমার দিন অতিবাহিত করব। আমি আইনকে সম্মান করি। মাননীয় প্রধানমন্ত্রী, এই যে আজকে আমি আমার কথার কলেবর আর বৃদ্ধি করছি না, যে দেশের মধ্যে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান আমরা সবাই হাতে হাত মিলিয়ে যে 1971 সালে মুক্তিযুদ্ধ করে এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা যদিও বা 0.6% বৌদ্ধ হয়ে থাকলেও আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। আমরা যেহেতু সংখ্যালঘু, আমরা কমটাই চাই, আমরা বেশি কিছু চাই না। আমাদের বসতভিটা, বাড়িঘর এবং দোকানপাট যেগুলো রয়েছে, সেই বাড়িভিটা দোকানপাটগুলো যাতে পুনরায় বৌদ্ধদের ফিরিয়ে দেওয়া হয়, ঘর বাড়িগুলো পুনরায় প্রত্যার্পণ করা হয়। এখানে আমরা আদি বৌদ্ধ, এখানে আমরা অবস্থান করছি আপনার সুশাসনিক, আমরা অত্যন্ত নির্বিঘ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বাংলাদেশের মধ্যে অবস্থান করছি। তার জন্য আমি আবারও আপনার প্রতি কৃতজ্ঞ বলে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাকে দুঃখ ভারাক্রান্ত চিত্তে আরেকটা কথা বলতে হচ্ছে। এই গত 3 মাস পূর্বে সৃষ্ট সমস্যাগুলো যদি সুষ্ঠু সমাধান না হয়, পরিকল্পিতভাবে যদি তিলে তিলে যদি বৌদ্ধদেরকে এভাবে যদি নির্যাতন করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বাংলাদেশের বৌদ্ধদের এবং বৌদ্ধ ভিক্ষুদের ধীরে ধীরে আস্তে আস্তে অন্যত্রে পাড়ি জমাতে হবে। কারণ যেখানে জানমাল আর জীবনের নিশ্চয়তা থাকবে না, অবশ্যই সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যালঘুরা কখনো এটা তুলনা হয় না। সংখ্যালঘুরা চাই শান্তিতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে, তারা সবার সাথে সম্প্রীতির মাধ্যমে থাকতে চায়। কোনো অনুষ্ঠানমূলক, কোনো অপ্রীতিকর কোনো কার্যক্রমের মধ্যে তারা লিপ্ত নয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা শান্তিপ্রিয় একটি জাতিসত্তা। তো সুতরাং যদি সংখ্যা গরিষ্ঠ এবং ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে যদি সংখ্যালঘুদের নির্যাতন করা হয়, তাহলে সেটা আমরা বুঝে নেব যে পরিকল্পিতভাবে আস্তে আস্তে এই সংখ্যালঘুদের দেশ থেকে বাধ্য করার জন্য এটা পরিকল্পনা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে কথাগুলো বলতে হয়েছে। আমি আবারও বাংলাদেশের সৃষ্ট সংখ্যালঘু সমস্যাগুলো এখানে আছে বা পৃথিবীর যে কোনো দেশে থাকবে, কিন্তু এটা হওয়াটা বড় কথা নয়, কিন্তু এটা হলেও যাতে এটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে যাতে একটা সুবিচার, সংখ্যালঘুরা যাতে সুবিচার পায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যাতে সুষ্ঠু সমাধান পায়, সেই আবেদনটুকু আমি সবার পক্ষ থেকে, সমস্ত বৌদ্ধদের জাতির পক্ষ থেকে আমি আপনার প্রতি আবেদন জানাচ্ছি। আমার আবেদনের প্রতি, আমার উচ্চারিত ভাষার প্রতি যদি কোনো মনোপীড়া পেয়ে থাকেন অথবা আপনি কষ্ট পেয়ে থাকেন, সেই জন্য মার্জনা করবেন। আমার জাতিসত্তা, বৌদ্ধ জাতিকে এবং বৌদ্ধ ভিক্ষুদেরকে রক্ষার্থে এবং আমি যে নির্যাতিত হচ্ছি তার রক্ষার্থে কথাগুলো বলেছি। আবারও হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সমগ্র মুসলমান ভাইদেরকে এবং হিন্দু এবং খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতিসত্তার প্রতি আমার শুভকামনা রইল, সবার প্রতি দোয়া রইল, সবার প্রতি আশীর্বাদ রইল। উপরওয়ালার প্রতি, সৃষ্টিকর্তার প্রতি এবং ভগবান প্রতি আমি আশীর্বাদ চাইছি, দোয়া করছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশের আনাচে কানাচে, উত্তরে দক্ষিণে আমরা যেখানে থাকি না কেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা যাতে থাকতে পারি, হিংসা, বিদ্বেষ এবং মতানৈক্য এগুলো ভুলে গিয়ে সবার সুখে সুখে, দুঃখে দুঃখে হয়ে আমরা থাকতে চাই, সেভাবে আমরা বসবাস করতে চাই। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি এবং বাংলাদেশের যারা যে বিচার বিভাগ এবং বাংলাদেশের যারা মানবাধিকার সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সকলেই সহানুভূতিশীল হবেন, প্রত্যেকের সুখে সুখে হবেন, দুঃখে দুঃখে হবেন। শুধু বৌদ্ধ নয়, শুধু হিন্দু নয়, শুধু খ্রিস্টান নয়, বাংলাদেশে যারা মুসলমানরাও যদি কেউ কষ্টে থাকে তাদের পাশে দাঁড়াবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারও আবেদন করছি, আমার উচ্চারিত বাক্যগুলো আপনি শুভদৃষ্টে কামনা করে আপনার হস্তক্ষেপ কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।